আপনার যে সফলতা এটার সবচেয়ে বড় কারণ আপনার কি মনে হয়? আমার নিজেকে প্রত্যেকটা দিন অনুশীলনে রাখা, আর ওই যে উপরওয়ালার রহমত ছাড়া তো কিচ্ছু হবে না। আপনাকে ওই ক্যারেক্টারগুলোতেই সবচেয়ে বেশি মানায়, এটা নিয়ে কি বলবেন? ইয়াং থেকে মানে বাবা হয়ে গেলাম, একেবারে বাবা। আপনার ডায়লগের জন্য দর্শক মুখিয়ে থাকে। আরে বেটি, এই আমি তোর মুখ ধরে সিরাপ ফালিলে আমার কোনো অন্যায় হইব না। আজকে এটা তুমি, কিভাবে করেন? এটা তো মানে ম্যাজিক। কারণ আমাকে তো মেথরও করতে হয়েছে, মেয়র করতে হয়েছে। ঈদ মানেই একঘেয়েমি কর্মব্যস্ততার মাঝে একটু স্বস্তির সুযোগ, পুরনো স্মৃতি, নতুন স্বপ্ন আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো, ঘুরে বেড়ানো, সিনেমা দেখা আর অনেক অনেক আড্ডা। আর সেই আড্ডায় যোগ দিতে আজ মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার এন্টারটেইনমেন্ট স্পেশালের অতিথি হয়ে এসেছেন এমন একজন প্রিয় মুখ, না অপ্রিয় মুখ, যার এক হুঙ্কারে গোটা প্রেক্ষাগৃহ হয়ে ওঠে থমথমে, তটস্থ হয়ে যায় নায়ক নায়িকা। পর্দায় যার উপস্থিতি মনে ঘৃণার উদ্বেগ ঘটালেও বাস্তবে তার সদালাপি হাসিমুখ মুগ্ধতা ছড়ায় নিমিষেই। মোস্ট ওয়েলকাম আওয়ার ওয়ান অ্যান্ড অনলি মিশা সওদাগর। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদের গল্প দিয়ে শুরু করতে চাই। ঈদ কেমন কাটলো? ঈদ কেমন কাটে বরাবর? মানে আসলে ঈদ, মানে যখন ছোট ছিলাম তখন তো ঈদ আসলে সেই অর্থে কাটতো। ছোটবেলার ঈদ কেমন ছিল? বললাম না, মানে আমরা আমাদের যে জামা কাপড় ছিল সেটা আমরা বালিশের নিচে রাখতাম। ইভেন জুতো ছিল না, কেটস কিনে দিত বাবা মারা, পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা, যদিও চেন বুট বলতাম কিনে দিতে, কিন্তু বড় ভাই বাবার আদেশে সীমিত টাকা দিয়ে, আমাদের বাসা তো পুরনো ঢাকায়, তো সেখান থেকে সদরঘাট ছিল তখন একমাত্র মার্কেট বলি, ওইখানে শপিং মল ছিল সদরঘাট, ওই বাটার দোকান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কেটসই কিনে দিত, কারণ ওইটা ঈদেও পরবা, স্কুলেও পরবা। ওই জুতো যে ড্রেস বানানো হতো ওটা আমরা একেবারে মানে বালিশের নিচে রেখে দিতাম, বালিশের নিচে রেখে, যাতে মানে কেউ দেখবে না, ঈদের দিন পরবো সবাই দেখবে। এবং সকালে উঠে তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ে এসে ড্রেস পরে সালামের জন্য বেরিয়ে পড়তাম। আর এখন ঈদ কাটে কেমন? এখন ঈদ কাটে এখন তো সিনিয়র মোস্ট, তো এখন ঈদের যখন ইয়েগুলো হয়, টাইমটা পাই, প্রথমে উঠে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে পিতামাতার কবর জিয়ারত করে আমার বোন ওল্ড টাউনে থাকে, ওনাকে সালাম টালাম করে ওনাকে তারপরে চলে আসি। এরপরে ছবি যে ঈদের রিলিজ হয়, এই রিলিজে সবার আগে খবর নেই কি কেমন যাচ্ছে, তারপর বিকেলে আত্মীয় স্বজনের বাসায় বের হই, পরের দিন থেকে ঈদের ছবি দেখি। আপনারাও তো শুরুর দিনগুলোতে প্রথমে তো নায়ক হতে চেয়েছিলেন? না, আমি চেয়েছিলাম কিছু জানি না, আমি আসলে আমার বন্ধু ইঞ্জিনিয়ার মেজবা, ও নতুন মুখের যখন ট্যালেন্ট হান্ট হচ্ছে বলে তুই দে, আর আমি অভিনয় কিছু জানি না, বলে তুই পাবি, তুই দাঁড়ালেই পাবি, তুই যে হারে কথা বলিস, তুই যে হারে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারিস, তুই পারবি। ওদের বাসার ঠিকানা দিয়ে দিস। তারপর তো একটা দুটো তিনটা 84 এর নতুন মুখের, আমি মান্নার 86 এ, মান্নার হচ্ছে 84 এর ব্যাচ, আমি অমিত হাসান, আমি সিলেক্ট হয়ে গেলাম অ্যাজ এ হিরো। এই দেখ, তারপর চেতনা করলাম, অমর সঙ্গী করলাম, কিন্তু তখন আমরা ইয়াং, একেবারে ইয়াং, তখনও রাজ্জাক ভাই, আলমগীর ভাই, সৈলানা ভাই হিরো, তখন আমরা আমাদেরটা অ্যাকসেপ্টেন্সই পাইনি। তারপর 2-3 বছর গ্যাপ ছিল, দেন সালমান, মৌসুমী, ক্যামাত থেকে রিলিজ, চাঁদনি, ওই যে নাইম শাবনাজের নতুনদের একটা আর আমার সবচেয়ে আমার আত্মিক কোস্তাদ আমি মনে করি, আমার একটা শিল্পীর অভিনয় আমার মাথা নষ্ট করে দিত, সেটা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। গান কাটা রমজান দেখার পর আমি অ্যাক্টিং দেখতে খুব পছন্দ, প্রচুর দেখতাম, ছবি দেখতাম। আরে এনার প্যাটার্ন অফ অ্যাক্টিং তো নর্মাল, মানে লোকাল না, এটা তো গ্লোবালি ইন্টারন্যাশনাল লেভেলের পারফর্মার ইনি। তো উনি যখন আবার সন্ত্রাসী ছবিতে মানে নেগেটিভ রোল করতে আসলেন, আমার অফার ছিল তুমি করো, তুমি এন্ট্রি হিরো করো। আমি করতাম না, ওস্তাদ থাক, ওই দুইটাই নায়ক করেছে, থাক, এটা এই জীবনে এইটুকুই থাকুক। বাট এই যখন এই ক্যামাতে আর চাঁদনি যখন রিলিজ হওয়ার পর নতুনদের একটা অন্যরকম সম্মান হয়ে গেল, আমি তখন ফার্স্ট ছবি করতে যাই আশা ভালোবাসা 93-তে, তখন সালমান বিকাম সুপারস্টার। ফার্স্ট ছবি করলাম আশা ভালোবাসা, ওই ছবি আউটডোর থেকে আসার পরই আমি 1 সপ্তাহের মধ্যে 6টা ছবি সাইন করি। ওই আউটডোরে আমি যে পারফরমেন্স করেছি এইটার রেজাল্ট চলে আসতো, কি নাচ করে, কি ফাইট করে, কি পারফরমেন্স করে, এত দ্রুত কথা বলে। আরেক মানে হুমায়ুন ফরিদির মতো তখন এত দ্রুত কথা কেউ বলতো না, ফরিদি ভাই বলতেন। তারপরে তো চলছে গাড়ি। এখন যখন এই যে পেছনে ফিরে তাকান, তখন কি মনে হয় না যে এটা আসলে একটা ব্লেসিং ইন ডিসগাইজ ছিল?
যে তখন হিরো না হয়ে আমি যে ভিলেন হয়েছি সেটার কারণেই যে আজকের হচ্ছে মিশা সওদাগর, এরকম কি মনে হয়? আসলে আমার ইচ্ছা ছিল যে আমার ভিতর যে ট্যালেন্টটা আছে এটা মানুষ দেখুক। আমার কাছে মনে হতো কি যে ওটা খুব সহজ। আমার কাছে মনে হতো যে আমি যখন দাঁড়িয়ে যাব অ্যাক্টিং করার জন্য আমার প্রতি আমার যে কনফিডেন্সটা ছিল, আমার যে কোয়ালিটি ছিল, ওইটার যত যোগ্যতা ছিল, আমি যখন দেখলাম যে আমি যদি নেগেটিভ রোল করি, আমি কি আমার কীরকম আমার কষ্ট করতে হবে, তখন আমি প্রথমেই দেখলাম, আমি একটা লিস্ট করলাম যখন অফারগুলো আসতেছিল। তখন নাম্বার 1 ছিলেন সিনিয়র মোস্ট শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, তারপরে ছিলেন আহমেদ শরীফ, তারপর শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, তারপরে ছিলেন মিজু আহমদ, তারপরে ছিলেন সাদেক বাচ্চু সাহেব, নাসির খান সাহেব, তারপর ছিলেন আমির সিরাজি। এরা সবাই ভিলেন্স। তারপরে ছিল ওইখানে ইয়াং ভিলেন তখন একটা গাঙ্গুয়া, আমাদের একটা ভাই গাঙ্গুয়া নাম করে ফেললো, গাঙ্গুয়া, তারপর সজীব তাহের, তারপর ডন। আমি দেখি আমি 13 নম্বর। আমি করলাম লিস্ট করার পর করলাম, আমি এখন লুক দিলাম, লুক দেখার পর আমি বললাম যে আমি সব নাম কাট কেটে দিলাম, ওই 4টা বাদ দিয়ে সব কেটে দিলাম। চিন্তা করলাম যে এগুলো 5 নাম্বার লিখলাম নিজের নাম। আর সজীব তাহেরকে আমার খুব ভালো লাগতো, আমার বন্ধু, এখন করে না, ও 2-3টা ছবি করে, স্মার্ট। এবং এর সাথে আমার জমবে ভালো যদি আমরা করি, কারণ আমরা দেখতে হিরোর মতো, হয়তো আমাদের পারফরমেন্স হবে ভিলেনের মতো। ও তখন লম্বা চওড়া সব আমার মতো, সজীব তাহের। বাকি আমি চিন্তা করলাম যে আমি কভার করে নেবো, বাকি আমি দাঁড়ালে আমি এনভায়রনমেন্ট আমার থাকি না, মানে আমি জানি কিভাবে নিজের দিকে মানে সবার দৃষ্টি নিতে হবে এবং কিভাবে ওই সময় কোন ভয়েস ইউজ করব, ওইটা আমি জানি খুব ভালো করে। পর্দার মিশা সওদাগর এবং বাস্তবের মিশা সওদাগর, ফারাক কতটা? ফারাক হচ্ছে একেবারে ইনশাল্লাহ 360 ডিগ্রি। কারণ হচ্ছে আমি যখন কোনো ক্যারেক্টার দেওয়া হয়, তখন আমি আমার যতগুলো ক্যারেক্টার জীবনে দেখেছি, যতগুলো মানুষ তো তার অভিজ্ঞতার আলোকেই চলে, অভিজ্ঞতার আলোকে কথা বলে, তো ওইগুলোকে অবজারভেশন করার পর দেন আমি চিন্তা করি উইথিন সেকেন্ড ফিল্ম যারা কমার্শিয়াল আর্টিস্ট আমাকে দেখছে, যদি ওইখানে 1000 সিট থাকে তাহলে 2000 চোখ দেখবে আমাকে। এদেরকে কি করলে এরা আগে দেখেনি। আর মানে সবিজের জিনিসটাই হচ্ছে আপনি নতুনত্ব কি দিলেন, আপনার ভিতরে যদি চেঞ্জ না থাকে তাহলে আপনি বেশি দিন আপনি হয়তো 2-4-5টা ছবি দিয়ে তুমি ব্যস্ত হয়ে যাবা, কিন্তু তোমার ব্যস্ততা ধরে রাখা যুগের অনেক কঠিন ব্যাপার। এটা তাহলে কিভাবে আপনার ক্ষেত্রে আসলে কিভাবে সম্ভব? এই যে 800টিরও অলমোস্ট বেশি সিনেমা এবং একই রকম জনপ্রিয়তা, এক বিন্দু কোনো নড়চড় নেই, এটা কিভাবে? মানে আমার কিন্তু অনেক বড় বড় হিপ্পি চুল ছিল, আমি তখন খুব স্টাইলিশ ছিলাম, আমার কিন্তু কোকড়া চুল, কার্লিং এত বড় ছিল, পরে আমি গিট্টু দিয়ে রাখতাম, লম্বা খুব স্টাইলিশ ছিলাম। আমি স্টার্ট করেছি কিন্তু সাকিবের হিসাবে, সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসাবে, মান্নার প্রতিদ্বন্দ্বী, রুবেল ভাইয়ের প্রতিদ্বন্দ্বী, রুবেল ভাইয়ের বাবা করেছি আমি সাকিবেরও বাবা করেছি, সুপার ডুপার হিট মনে হয়, বরবাদের মতো। এবং ওটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, মানে আমি সাকিবের ভাই করলাম, বড় ভাই করলাম, মামাতো ভাই করলাম, তো সাকিবের কাজিন করলাম, প্রতিদ্বন্দ্বিত্ব করি, বন্ধু করেছি। আমি কিন্তু সাকিবের বাবাও করে দিয়ে এসছি, এবং ছবিটা সাকিব নিজেকে একটা জায়গায় নিয়ে গেছে, আমি আমার ক্যারেক্টার অন্যরকম, আমি নিজেকে একটা নতুন সাকিবের বাবা করাটা কিন্তু খুব চ্যালেঞ্জ ছিল আমার জন্য। ওর চাচা করেছে, মামা করেছে, ওর প্রতিদ্বন্দ্বী করেছে, ওর সম্বন্ধী করেছে অনেক ছবি। তো অপু বিশ্বাস আমার বোন, আমি বিয়ে হতে দেবো না গল্প, এটার উপরে শত ছবি সুপারহিট। আমি জানি না, মানে আমার এটার কারণ হচ্ছে আমার মনে হয় যে আপনি এত ভার্সেটাইল, মানে এটা হচ্ছে ডিরেক্টর প্রোডিউসাররাও জানে যে ওকে যাই দেয়া হোক ও সেটাতেই আসলে ট্রাই করি, মানে যোগ্যতার চেয়ে বেশি আমি ট্রাই করি। আমার যোগ্যতা আমি জানি মোটামুটি, কিন্তু আমি সবসময় মানে প্রসেসে থাকি, আমি সবসময় মানে অধ্যবসায় থাকি, আমি অনুশীলনে থাকি যে না এটাকে খাটি। তো তখন হয় কি, যখন সততার সাথে যখন মন আর মস্তিষ্ক বা আত্মার মস্তিষ্ক যখন এক হয়ে যাবে, তখন কিছু একটা হয়ে যায়। আর এটাই তখন এই ক্যামেরার অ্যাঙ্গেলে সবচেয়ে বেশি ধরা পড়ে যে তার সততা কতটুকু। এই সততাকে জাজ করেছেন উপরওয়ালা, পরিচালক, প্রদর্শক, দর্শক, প্রযোজক। আচ্ছা, আপনার পছন্দের, আমাদের তো আসলে আমরা যারা ফ্যান, আমরা যারা ভক্ত দর্শক, তাদের আসলে ফেভারিট ডায়লগের আপনার অভাব নেই, কিন্তু যদি বলি আপনার মোস্ট ফেভারিট 2টা বা 3টা একটু শোনান না প্লিজ। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদাররা ছিল আমার বাপ দাদা, 14 পুরুষ টিয়া ছিল জমিদার। সেই জমিদারের পোলা আমি আকরাম জোরদার, আমি করে 34 ষড়যন্ত্র। আরে বেটি, এই
আমি তোর মুখ ধরে সিরাত ফালিল, আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? তারপরে তোর 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গোল করে সোজা ঢাকা পাঠায় দিব। যা 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 যা। ও মাই গড। তারপরে ওটা তখন ইয়াং ছিলাম, ওইখানে তখন খুব স্পন্টেনিয়াস ডায়লগগুলো দিতে হইতো। ও মাই গড, মানে আমার নিজের এত অনার্ড ফিল হচ্ছে। এই যে পুরো মানে অরা চেঞ্জ হয়ে যায়, এটা কিভাবে করেন? এটা তো মানে ম্যাজিক। এই আমরা যদি বলি যে এই দিকটা গুলশান বানানির লোকগুলো যেভাবে একটা রিয়াকশন দেখাবে মৃত্যুর পর, আর সাধারণ মানুষ একটা বস্তিতে ওইভাবেই একই জিনিস ঘটলে রিয়াকশনটা কিন্তু চেঞ্জ হবে। তার ফিল একরকম, তার রিয়াক্ট একরকম, আরেক রকম করবে, উনি আরেক রকম করবে। আচ্ছা, ইনারা যদি মনে করো আমাকে যদি মেথরের চরিত্র হয় আমার, তাহলে আমি যদি ড্রিঙ্ক করি তাহলে কীরকম ড্রিঙ্ক করতে পারি, সেটা কম দামি একটা ড্রিঙ্ক করব। আবার যদি আমি মিডল ক্লাস হই বা আমি যদি আবার আপার ক্লাস হই, আমার অনেক বড় ব্যবসা, তাহলে আমি ড্রিঙ্কটা লেভেলটা কী হবে, ওনাদের কীভাবে টোন, তো এগুলো ওইভাবে ভয়েসটা কি চলে আসতে পারে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যে ড্রিঙ্ক করলেই মাতাল হয়ে যাব না, দুই মাতাল জায়গা বিশেষ কি হবে, মানে মাতালের মধ্যেও আসলে ডিফারেন্স আছে। এটার মধ্যে আবার তাদের হাসি কান্না এবং তার এক্সপ্রেশনস তখন কি হবে, এগুলো বুঝতে হবে। কারণ আমাকে তো মেথরও করতে হয়েছে, মেয়র করতে হয়েছে, একটা মেয়র, শহরের মেয়র আমি, আবার আমাকে মেথর করতে হয়েছে। তো মানে এই একটা মানে আপস এন্ড ডাউন না, একটা টপ এবং বটম। এটার জন্য তো মানে নিজেকে অনেক ভাঙতে হয়। হ্যাঁ, দেখতে হয়েছে, অবজারভেশন করতে হয়েছে, এবং নিজের কিছু ক্রিয়েটিভিটি পাঞ্চ করতে হয়েছে। না হলে তো তোমাকে কেন দেখবে, এতদিন কেন দেখবে। মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছিলাম। বরবাদ নিয়ে কথা বলছিলাম যে কত প্রিপারেশন নিতে হয়েছে। এই যে বরবাদে আপনার আর শাকিব খানের বাবা ছেলের জুটি তো ব্যাপক জনপ্রিয়, সুপার ডুপার হিট। এবার কিন্তু রকস্টারের সময়ও আমরা দর্শকরা, ভক্তরা, আমরাও কিন্তু মানে আশা করছিলাম যে আমরা আবার আপনাকে পর্দায় দেখব। এই জিনিসটা আসলে একটু মনে হয় মনক্ষুণ্ণই হলাম আমরা যে এবার দেখা যাচ্ছে না আপনাকে। হ্যাঁ, এটা আসলে ক্যারেক্টার যদি মানে হয়তো বা ডিরেক্টর ওইরকম আমার ক্যারেক্টার নেই, বা এটা তো ডিরেক্টরের উপর নির্ভর করে যে কোন ছবিতে কে থাকবে না থাকবে, তার চরিত্র কী হবে। নিশ্চয়ই রকস্টারের ডিরেক্টর বা যারা এই ছবিটা ডিজাইন করেছেন, নিশ্চয়ই হয়তো বা আমাকে ওইখানে কাস্ট করার মতো তাদের প্রয়োজন মনে হয় না, যেটা আমি বিশ্বাস করি। এখন তাহলে একটু মালিক নিয়েও কথা বলি। এই যে আসন্ন ছবি চলে এসেছে অলরেডি, মালিকের জন্য কিরকম প্রিপারেশন নিয়েছেন? আপনি বলছিলেন যে প্রত্যেকটা সিনেমার জন্য আলাদাভাবে আমার একটু প্রিপারেশন ছিল, কারণ ওদের তো আমার দুইটা ক্যারেক্টার ছিল, ইয়াং আর একটা ছিল ওল্ড। একটা আমি ছোটবেলায় আরিফিন শুভ আমার ভাতিজা থাকে, ওর বাবা প্রপার্টি নিয়ে গ্যাঞ্জাল, ওর বাবা আর মাকে আমি সরিয়ে দিয়ে হই। পরে ও যখন বড় হয়, মানে ওই একটা জায়গায় আমাদেরকে বেরিগঞ্জ একটা জায়গা, ওইখানে আমাদের বাপদাদা মানে আমাদের ব্যবসা বাণিজ্য। তো পরে ওর মাকে সরিয়ে দিয়ে আমার ভাই আবার ওর মার নামে লিখে দেয় আরিফিন শুভ, এরকম গল্প আর কি। পরে ও ছেলে এসে আর কি ওর মাকে যে আমি সরিয়ে দিয়ে অন্যায়ভাবে, এটা আবার ও আসে, দারুণ একটা ব্যাপার আছে। এবং আরিফিন শুভর নতুন গেটআপ যথেষ্ট ম্যাচিউর। কেমন ছিল আরিফিন শুভর সাথে কাজ করার অভিজ্ঞতা? ওর তো জীবনের প্রথম থেকে ওর তো মুসাফির, তারপর হচ্ছে কিস্তিমাত, অগ্নি, তারপর প্রথম ছুঁয়ে দিলে মন, ওর সাথে আমার অন্যরকম একটা প্রচুর ভালোবাসি, প্রচুর আদর করি, অসম্ভব ভালো একজন অভিনেতা। আচ্ছা, আপনার জন্য একটা চমক আছে। কি চমক সেটা বলি, যে আমাদের অফিসের আমাদের কলিগরা, আমাদের আশেপাশেরা, তারা কেউ আপনার ভক্ত, কেউ আবার একটু নিউট্রাল জায়গা থেকে আপনার জন্য কিছু বার্তা দিয়েছে। তো আমরা সেই বার্তাগুলো আপনাকে দেখাতে চাই এবং আপনার রিঅ্যাকশনও দেখতে চাই। প্লিজ। এখন বুঝি যে এটা হচ্ছে অভিনয়, তার অভিনয় হচ্ছে অনেক ভালো, অনেক রিয়েলিস্টিক, সে ভিলেন হিসেবে ভালো অভিনয় করে। হ্যাঁ, ছোটবেলাতে অনেক দেখা হচ্ছে এবং আমার মনে হয় অলমোস্ট মুভিগুলোতে আমি তাকেই দেখেছি খলনায়ক হিসেবে। মিশা সওদাগরকে নিয়ে বলতে গেলে আমি ছোটবেলা থেকেই তো তাকে দেখা হয়, একদম টিভি খুললেই তাকে দেখা যেত, প্রত্যেকটা সিনেমায় আমরা তাকে দেখেছি, বিভিন্ন চরিত্র ছোটবেলা থেকে দেখা হয়, তো ভালো লাগে। মিশা সওদাগরকে তো অবশ্যই ভালো লাগে, সে আমার কাছে বাংলাদেশের মধ্যে একটা খুব জনপ্রিয় অ্যাক্টর, তার অভিনয়গুলো আমার খুব পছন্দ। ছোটবেলায় মনে হতো, ডায়লগ ওভাবে মনে নেই, তবে মিশা সওদাগর মানে নায়িকাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে মারপিট, মিশা সওদাগর মানেই মারপিট, যে ওখানে কিছু একটা হয়ে যাবে আজকেই। তো সে হচ্ছে যখন রিসেন্টলি বেশ কয়েকটা ভালো চরিত্রে অভিনয় করেছে, তুফানে সে হচ্ছে সাকিবের বাবার রোলে অভিনয় করেছে, তো ওই জিনিসগুলো না খুব একটা জমে নাই। যে তাকে মিশা সওদাগর ওই জিনিসটাতে ভালো লাগে যে নায়িকাকে তুলে নিয়ে যাবে, এসে মারপিট করবে, এই জিনিসটাতে ওনাকে আবার
ফেরত যদি আনা যায় তাহলে আমার কাছে মনে হবে যে 90s-এর দর্শকদের কাছে ওই জিনিসগুলো হচ্ছে আবার স্মৃতিকাতর বা হচ্ছে জিনিসগুলো আবার উজ্জীবিত হবে। হ্যাঁ, তার সাথে দেখা হলে অবশ্যই তার বলা একটা ডায়লগ বলতাম, ডায়লগ দিতাম যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এটা হচ্ছে শুনেছি যে মিশা সওদাগর মানুষ হিসেবে অনেক ভালো, তার অভিনয়ের জন্য সে পারফেক্ট, বাট হচ্ছে তার রিয়েল লাইফ অ্যাজ এ হিউম্যান বিং সে অনেক ভালো মানুষ, এটা শুনেছি। তাকে বলতে চাই হ্যাঁ সে সুস্থ থাকুক, এটাই বলতে চাই। তার বিভিন্ন ফেমাস ডায়লগ আছে, সেগুলো শুনতে যেতাম। আবার আগের মতো অভিনয় করার জন্য এত ভদ্রভাবে মিশা সওদাগরকে আমি নিতে পারি না। না, কিছু বলার নেই, তবে সে দুর্দান্ত কাজ করে, তার কাজ আমার ভালো লাগে। বাহ, কেমন লাগবে বলেন? আপনার ভক্তরা কিন্তু আপনাকে সেই আগের ওরকম নায়িকাকে তুলে নিয়ে যাচ্ছেন, সেটাই দেখতে চায়। মানুষ বলতেছে যে তাকে দেখলেই বলতাম একটা ডায়লগ শোনান, তাহলে কত পছন্দ করে আপনার ডায়লগ? আমি বললাম না, আমার ইন্ডিভিজুয়ালি একটা আর্টিস্টের বাংলাদেশের সবচেয়ে হিট ডায়ালগ আমার এই যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। হ্যাঁ, এটা আমার ডায়ালগ। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরে ডাকি খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। মানে এরকম মানে অসংখ্য, ওই সময় ইয়াং ছিলাম তো, আর ইয়াং ক্রেজ তো আমি জানি। স্ক্রিন আমাকে যখন এন্ট্রি দিত, তো আমাকে ডায়লগ দিয়ে, তখন মুদ্রা দোষ বলি আমরা এটাকে, তখন আমাকে ডিরেক্টর বলতো, যে স্ক্রিপ্ট রাইটার বলতো ফোন দিয়ে, মিশা এটা লিখছি, তুমি তুমি কি বলো তুমি। তখন আমার যেটা ভালো লাগছে, যেমন এটা যে নাম আমার লালু, এটা আমার ডিরেক্টরে দেয়া, কিন্তু ওই যে ওটা বললাম জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই, এটা আমার। আমাকে এটুক আমাকে মানে দিত আর কি তারা, মানে তার মানে আপনার যে ফেমাস ডায়লগ গুলো আছে সেগুলো সবগুলো আপনার, মানে সবগুলো যে ডিরেক্টর দেওয়া এরকম না? ম্যাক্সিমাম আমার। ও, ম্যাক্সিমাম আপনার। আমি অনুমান করে নিতাম যে অডিয়েন্স এটা কাছে, আমি খুব দেখতাম ছবি আর কথা বলতাম, সবার সাথে কথা বলতাম, দেখতাম যে কোন জিনিসটা যায়, তখন এটাকে মিলিয়ে আমি সময় উপযোগী একটা ডায়লগ পুশ করতাম, যেটার মধ্যে পাওয়ার থাকতো। যেমন প্রথম ছবি সালমান শাহের সাথে, ওই যে সত্যের মৃত্যু নেই, সুপার ডুপার এটা ছবি, তখন রাজীব ভাইয়ের মুখে, রাজীব ভাই তখন মানে নাম্বার 1 ভিলেনের রোলে, তখন ওনার মুখে কথা বলা, এ বাবা ডায়লগ কম, তোমার ডায়লগ আমি একদম পছন্দ করি না, আমি ডিএমসিতে বিশ্বাসী। বাবা বলে ডিএমসি? হ্যাঁ, ডিতে ধরে এমে মারো, সিতে ছাড়ো, ধরো মারো ছাড়ো, তোমার পাঠশালা পরিকল্পনায় আমি নাই। তো রাজীব ভাইয়ের সামনে একটা আর্টিস্ট, বাচ্চা একটা আর্টিস্ট এরকম ক্ষিপ্র গতিতে কথা বলবে, তো এইগুলো আর কি সব অ্যাড করতে করতে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যে আপনার আরেকজন ভক্ত বলছিলেন যে মিশা সওদাগর মানেই হচ্ছে এই যে নায়িকাকে তুলে নিয়ে যাবে। জি জি, ও মানে বেচারা ওটাই ফোকাস দিয়েছে, ওর কাছে ওটাই মনে হচ্ছে যে ইনসিকিউর এই জায়গাটায়, এটাই দেখি আর কি। না, ওরা তো বললো যে এটা আবার এনজয় করে, মানে তাকে চেনে, আপনাকে চেনে ওটা দিয়ে, আবার এনজয় করে সেটা, যে আপনাকে ওই ক্যারেক্টারগুলোতেই সবচেয়ে বেশি মানায়। এটা নিয়ে কি বলবেন? না ঠিক আছে, মানে তারপরে তো মনে করি মানুষের বোধ বিচার বয়সের সাথে সাথে মানুষের যেমন রূপ চেঞ্জ হয়ে যায়, ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়, নীতি ঠিক থাকে, বাট যেমন এখন তো আমি ওই ক্যারেক্টার তো আমার ছেলেরা করবে। আমি বললাম যে আমি মানে বাংলাদেশে একমাত্র লোক যে 20-22 বছর থেকে এখন আমি 60, যে আমি একটা ইয়াং একটা তরুণ থেকে মনে করে যদি ফুটবল বা ক্রিকেটে বলি, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21, তারপরে জাতীয় দল, জাতীয় দল এবং জাতীয় দল অপরিহার্য, আমি একজন আর্টিস্ট। তো সেটা আমি মনে করব ইয়াং থেকে মানে বাবা হয়ে গেলাম, একেবারে বাবা। তো মানে এখন আমি তো যখন ইয়াং ছিলাম, তরুণ বয়সে যেগুলো কৃতকর্ম ছিল, যে এগুলো ভিলেন হিসাবে, ইয়াং ভিলেন হিসাবে থাকবে, এখন তো আমি ম্যাচিউর অনেক, এখন তো গল্পের অন্য প্ল্যাটফর্ম, অন্য। নতুন যারা আসছে, যারা তরুণ, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আপনার থেকে বড় মেন্টর তো আসলে হতে পারে না, কারণ অনেক লম্বা সময় ধরে আপনি আপনার জায়গাটা ধরে রেখেছেন এবং সেটা একই রকম ভাবে। এখন সব মানে মানুষ খুব তাড়াতাড়ি সাকসেস চায়, খুব তাড়াতাড়ি। তো আমার এটুকুই বলা, সেটা হচ্ছে যে সাকসেসের মৃত্যু হতে পারে, কিন্তু চেষ্টার মৃত্যু নেই। চেষ্টা করে গেলে, প্রসেসে থাকলে, প্রত্যেকটা দিনে আমি কিছু শিখব, প্রত্যেকটা দিনই আমার নতুন দিন হোক, প্রত্যেকটা চেষ্টায় আমার নতুন চেষ্টা হোক। তাহলে আমি আজকে আমি মানে কবে প্রায় মানে 3 যুগ ধরে আমি এখন আজকেও কাজ করছি। এবারও ঈদে আমার 3টা ছবি রিলিজ হয়েছে, বদিউল আলম খোকনের অফিসার, বদিউল আলম খোকনের তসনস এবং শাহিদ চন্দনের মালিক। আর আমার হায়েস্ট ছবি এই দেশে ভিলেনের 6টা ছবি রিলিজ হয়েছে, 4টা নায়ক আলাদা, মান্না, সাকিব, অনন্ত জলিল, রিয়াজ ফিরদৌসী, এরকম
নায়ক 6টা কিন্তু ভিলেন একটা ছিল বাংলাদেশে। তো এগুলো সব ইতিহাস মানে রেকর্ড যদি তুমি করতে যাবা বা ভাবতে যাবা, আমার রেকর্ডের সাথে পৃথিবীতে আর কারো রেকর্ড মিলবে না, এত রেকর্ড পাবা। হায়েস্ট ডাইরেক্টরের ছবিতে অভিনয় করা, মেইন কিরদার মানে আশা ভালোবাসাতে ভিলেন করলাম 93-তে, আজ পর্যন্ত মেইন চরিত্র নেগেটিভ রোলে, এতগুলো প্রজন্মর সাথে কাজ করা, এতগুলো ডিরেক্টরের সাথে, প্রডিউসারের সাথে, প্রোডাকশন হাউসদের সাথে। তো বলবো যে এটার ওই যে প্রসেসে আমি থাকি, প্রত্যেকটা দিন আমি প্রসেস। আপনার তুলনা তো আসলে আপনি নিজেই তুলনা করা নতুনদের কাছে সম্ভব না। ওইটাই বলবো যে সাকসেসটা ডাজন্ট ম্যাটার, তোমার ম্যাটারটা চেষ্টা। হচ্ছে তোমার চেষ্টা করে যাও, প্রতিদিন চেষ্টা করে যাই। আচ্ছা, এই যে আপনার সাফল্য, এই যে কথা বললেন, আপনার যে সফলতা, এটার সবচেয়ে বড় কারণ আপনার কি মনে হয়? আমার নিজেকে প্রত্যেকটা দিন অনুশীলনে রাখা, প্রত্যেকটা দিন। আর ওই যে উপরওয়ালার রহমত ছাড়া তো কিচ্ছু হবে না। এখানে নসিবে লেখা আছে, হাজার চেষ্টা করে একটা সুপার ডুপার আর্টিস্ট, সুপার কোয়ালিটিফুল আর্টিস্ট, অসম্ভব মেধাবান আর্টিস্ট, তার ফিল্ম নাও হতে পারে, সে নাম নাও করতে পারে, কিন্তু মোটামুটি মেধার আর্টিস্ট নসিবে যদি থাকে তো অনেক দূরে চলে যাবে। কিন্তু স্টারটা লেখা থাকে আর কি, কে স্টারটা হবে এটা লেখা থাকে, নসিব। এই নসিব। শেষ মুহূর্তে চলে এসেছি, আপনার ভক্তদের উদ্দেশ্যে যেহেতু ঈদের সময় চলছে, যদি কোনো বার্তা দিতে চান। বার্তা এখন তো সবার আগে বলতে চাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মাকে ভালোবাসবেন, মাতৃভূমিকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন, সংস্কৃতিকে ভালোবাসবেন, বাংলা ছবিকে ভালোবাসবেন। শুধু নিজে সুস্থ থাকবেন না, অন্যকে সুস্থ রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। অনেক ভালো লাগলো আসলে কথা বলে। ঈদ আপনার অনেক ভালো কাটুক, এবং সামনে আপনার আসন্ন যেসব ছবি আছে, সিনেমা আছে, আমরা সেগুলোতেও যাতে একই রকমভাবে এনজয় করতে পারি, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। দর্শক, ঈদের বিশেষ এই আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন নিশা সওদাগর এবং সঙ্গে ছিলেন আপনারা। অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেরিল সিরাম সোপবার নিবেদিত স্টার এন্টারটেইনমেন্ট স্পেশাল।